Welcome to the video of @biology with MB channel. From today's video we will know about types of plant movement class 10 part 2. কালকের ভিডিও থেকে আমরা উদ্ভিদ চলন সম্বন্ধে জেনেছি যে হোয়াট ইজ প্ল্যান্ট মুভমেন্ট অ্যান্ড হোয়াট ইজ লোকোমোশন, এগুলো আমরা জেনেছি। আজকের ভিডিও থেকে আমরা জানবো প্ল্যান্ট মুভমেন্টের টাইপগুলো কী কী, প্ল্যান্ট মুভমেন্টের টাইপগুলো কী কী আছে সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো এবং আরও কিছু তথ্য তার সম্বন্ধে জানবো। এবার প্রথমেই আমরা যে জিনিসটাতে চলে যাব যে উদ্ভিদ চলনের তিনটে পার্ট আছে, মানে টাইপস অফ প্ল্যান্ট মুভমেন্ট আর অফ থ্রি টাইপস। হোয়াট ইজ দিস? প্রথমেই হচ্ছে আমরা দেখতে পাবো আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট। আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট জিনিসটা কি? বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট বলে। এবার প্রশ্ন আসতে পারে যে বহিস্থ উদ্দীপক জিনিসগুলো কি কি আছে। কোনো বাহ্যিক উদ্দীপক বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে চলন ঘটে বা উদ্ভিদ অঙ্গের যে পরিবর্তন আমরা দেখতে পাই তাকে আমরা কি বলছি? আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট। এবার প্রশ্ন আসতে পারে যে বহিস্থ উদ্দীপক কি কি আছে। বহিস্থ উদ্দীপক বলতে আমরা বহিস্থ উদ্দীপক জিনিসটা কি? বহিস্থ উদ্দীপক হলো আলো, তাপ, বাতাস, এইগুলো হলো বহিস্থ উদ্দীপক। একটা জিনিস চলন সম্বন্ধে বোঝার আগে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। চলন জিনিসটা উদ্ভিদের ক্ষেত্রে ঘটে এবং চলন সম্বন্ধে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা উদ্দীপকের এর কিন্তু ভূমিকা আছে। যাই চলন হোক না কেন বা যাই গমন হোক না কেন সেক্ষেত্রে কিন্তু উদ্দীপকের ভূমিকা দেখা যায়। উদ্দীপকটা হচ্ছে তার মধ্যমণি বা মাথ সেন্টার। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেমন আমরা একটা সূত্র ধরে একটা ইকুয়েশন বা একটা প্রবলেম সলভ আউট করতে পারি, ঠিক একইভাবে যদি আমরা সেই অ্যাঙ্গেল দিয়ে এই জিনিসটাকে বিচার করি বা চলনটাকে যদি সেইভাবে দেখি, চলনের মধ্যেও কিন্তু একটা কমন ফর্মুলা আছে কি? উদ্দীপক বা স্টিমুলাস। উদ্দীপকের ভূমিকা কিন্তু যে কোনো চলনের ক্ষেত্রে দেখা যায়। উদ্দীপক ছাড়া কিন্তু চলন কিন্তু হচ্ছে না। উদ্দীপকের প্রভাব পড়ছে তবেই কিন্তু উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হচ্ছে, উদ্ভিদ অঙ্গের একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথমেই আমরা কি জানলাম? আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট কি? বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন ঘটে তাকে আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট বলে। এবার বহিস্থ উদ্দীপক কি? প্রশ্ন আসতে পারে যে বহিস্থ উদ্দীপক বলতে আমরা কি বুঝি? বহিস্থ উদ্দীপক তো বুঝলাম। বহিস্থ উদ্দীপক হলো আলো, বাতাস, তাপ। এই যে বিভিন্ন যে আলো পড়ছে, এই যে আমাদের এত হিট জেনারেট হচ্ছে বাইরে, কলকাতার যেমন তাপমাত্রা 44 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে গেছে। এই যে একটা তাপ বৃদ্ধির ফলে যে বাহ্যিক যে পরিবর্তন দেখা যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছের বিভিন্ন ধরনের তার গাছ যেরকম যে খাদ্য রসদ, যে তার শিকড় থেকে যে খাদ্য রসদ তারা পাতায় পৌঁছাবে বা কাণ্ডের মাধ্যমে সেটাকে টেক আপ করে নিয়ে যাবে, সেটার পরিমাণটা কমে যাচ্ছে। এই যে বাহ্যিক পরিবর্তন দেখা যাচ্ছে, এটাকেই বলছে কি? আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট। যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন, এটাকেই আমরা কি বলছি? আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট। নেক্সট কি আছে? দিক নির্ণীত চলন বা ট্রপিক মুভমেন্ট। দিক নির্ণীত চলন বা ট্রপিক মুভমেন্ট। দিক নির্ণীত চলনটা কি? যখন উদ্দীপকের উৎসের দিকে কিংবা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে, ঠিক আছে, যে চলন ঘটে তখন তাকে কি বলছি? দিক নির্ণীত চলন। এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। যখন আমরা এই তিনটে চলনেরই বিভিন্ন ধরনের আরো প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করব, তখন এই জিনিসগুলো আরো আমাদের কাছে ক্লিয়ার আপ হবে। কিন্তু তার আগে এই জিনিসটা কি, এর একটা বেসিক তো ধারণা আমাদের থাকা উচিত। যেমন আমরা আবিষ্ট চলন বলতে কি বুঝলাম? যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে পরিবর্তনটা ঘটছে, ঠিক একইভাবে উদ্দীপকের উৎসের দিকে, যেমন এটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। যখন আমার কোনো একটা গাছ আলোর উৎসের দিকে, যে যখন সে মানে আলো চাইছে, ওই গাছটা আলো দরকার ওই গাছটাকে বাঁচার জন্য, বা ওই গাছটার ওটা ফেভারেবল কন্ডিশন,
যখন আলোর উৎসের দিকে তার যে অঙ্গের যে সঞ্চালন ঘটছে বা আলোর উৎসের দিকে তার যখন কাণ্ডটা বাড়ছে বা যে গাছের যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, মানে এক কথায় বলা যায় যে অঙ্গ সঞ্চালনটা ঘটছে, তখন কিন্তু তখন তাহলে কি হচ্ছে যে আলো একটা ক্ষেত্রে উদ্দীপক, তাহলে তার উৎসের দিকে চলনটা ঘটছে, সেটাকেই বলছি কি ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। যখন কোনো একটা উদ্দীপকের দিকে বা উদ্দীপকটার প্রভাবের দিকে একটা চলন ঘটছে, তখন সেটাকে আমরা কি বলছি দিক নির্ণীত চলন বা ট্রপিক মুভমেন্ট। তারপরে লাস্ট পার্ট আমরা যেটা চলে আসবো ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্ট। ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্ট জিনিসটা কি? ব্যাপ্তি চলন হলো উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তাকে ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্ট বলে। উদ্দীপকের তীব্রতা বলতে কি বোঝাচ্ছে? এই দিক নির্ণীত চলন ট্রপিক মুভমেন্ট এবং ন্যাস্টিক চলনের মধ্যে আমাদের একটু লিটল বিট কনফিউশন হতে পারে বা লিটল বিট কনফিউশন জেনারেট হয়, যে এই জিনিসটা দুটোর মধ্যে যে তীব্রতা আর উৎস, এই দুটোর মধ্যে জিনিসটা গুলিয়ে যেতে পারে। যেমন আলো দিয়েই আমরা জিনিসটা বুঝবো। যেমন একটা উদ্ভিদ যখন আলোটাকে, এটাকে যদি আমরা উদ্ভিদটাকে মনে করি আর আমার হাতটাকে যদি আমি আলো মনে করি, আমার উৎসের দিকে যখন এর পরিবর্তন ঘটছে বা উৎসের দিকে যখন এর অঙ্গ সঞ্চালন ঘটছে বা উৎসের দিকে যখন তার এই কাণ্ডটা উঠছে, তখন আমরা তাকে কি বলছি ট্রপিক মুভমেন্ট। আর যখন এর তীব্রতা আমরা যখন আমার একটা হিট, এমন একটা হিট জেনারেট করছি, পাতাটা নুয়ে পড়ছে বা পাতাটা, ওটাই হয়তো সেক্ষেত্রে ওই উদ্ভিদের বা ওই পাতাটার ক্ষেত্রে ফেভারেবল কন্ডিশন আলোর তীব্রতাটা, বা এমন হতে পারে যে আলোর কম তীব্রতায় আছি, ওটাই তার ফেভারেবল কন্ডিশন। তীব্রতাটা যখন, ইন্টেন্সিটিটা যখন, যে আলোর তীব্রতা বা আলোর লো ইন্টেন্সিটি, আলোর হাই ইন্টেন্সিটি, এরকম বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। আমি আলো নিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। যখন আলোর তীব্রতার প্রভাবে এই গাছটার একটা পরিবর্তন ঘটছে, বা ওটাই তার ফেভারেবল কন্ডিশন বা ওটাই তার আনফেভারেবল কন্ডিশন, যখন তার মধ্যে যে পরিবর্তন ঘটছে বা তার মধ্যে যে অঙ্গ সঞ্চালনটা ঘটছে, তাকেই আমরা কি বলছি ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্ট। এবার আমরা তিনটে চলনকে একটু একটা ক্ল্যারিফাই ভাবে দেখে নিই, যে তিনটে চলন আমরা যে বললাম, যে চলনের তিনটে প্রকারভেদ, আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট অ্যান্ড ন্যাস্টিক মুভমেন্ট, হোয়াট দেয়ার অ্যাকচুয়াল ফাংশন। আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট সম্বন্ধে আমরা কি দেখলাম, যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ কিংবা উদ্ভিদ অঙ্গের যে স্থান পরিবর্তন ঘটছে, তাকে আবিষ্ট চলন বা ট্যাকটিক মুভমেন্ট বলে। এবং ট্রপিক চলন কি? উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে, যখন উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে যে পরিবর্তন ঘটছে, তাকে আমরা কি বলছি ট্রপিক মুভমেন্ট। উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, তাকে ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্ট বলে। তিনটের মধ্যে কমন জিনিসটা কি? উদ্দীপকের ভূমিকা আছে। চলনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাথামেটিক্সের মতন, যেরকম একটা ম্যাথামেটিক্সের একটা আমরা সূত্র ধরে একটা জিনিস মানে সলভ আউট করতে পারি, যেমন লগারিদমের একটা সূত্র ধরে লগারিদমের 1000টা প্রবলেম সলভ করা যায়, ঠিক একইভাবে চলনের ক্ষেত্রেও আমরা এই উদ্দীপককে মূল মধ্যমণি করে বা উদ্দীপককে মিডল পয়েন্টে রেখে আমরা জিনিসগুলোকে বুঝতে পারি বা জিনিসগুলো বোঝা ক্ল্যারিফাই হয়ে যায়। যেমন আবিষ্ট চলনের ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপকের আমরা ভূমিকা দেখতে পাচ্ছি। দিক নির্ণীত চলন বা ট্রপিক মুভমেন্টের ক্ষেত্রে আমরা উদ্দীপকের উৎসের দিকের ভূমিকা দেখতে পাচ্ছি। ব্যাপ্তি চলন বা ন্যাস্টিক মুভমেন্টের ক্ষেত্রে আমরা উদ্দীপকের তীব্রতার প্রভাব দেখতে পাচ্ছি। তার মানে তিনটে জিনিসেরই ক্ষেত্রে উদ্দীপকের ভূমিকাটা অনস্বীকার্য, মানে উদ্দীপকের প্রভাবটা দেখা যাচ্ছে। উদ্দীপকের ভূমিকাটা তিনটে জিনিসের ক্ষেত্রে অনস্বীকার্য, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব পরের পাঠে এই তিনটে চলনের যে এক্সাম্পল এবং তিনটে চলনের প্রকারভেদ গুলো আসলে কি। এদেরও প্রকারভেদ আছে, মানে প্ল্যান্ট মুভমেন্টের ক্ষেত্রে আমরা তিনটে প্রকারভেদ দেখলাম, ট্যাকটিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট আর ন্যাস্টিক মুভমেন্ট। এবার এই তিনটেরই আলাদা আলাদা প্রকারভেদ আছে। যখন আমরা এই তিনটের আলাদা আলাদা প্রকারভেদ সম্বন্ধে জানবো, তখন আমাদের কাছে এই জিনিসগুলো আরো ক্ল্যারিফাই হবে এবং আমরা আরো জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা জিনিসটা চলে আসি। আপাতত এই তিনটে জিনিস আমরা বুঝলাম, এই তিনটে জিনিস আসলে কি। এই জিনিসগুলো না বুঝলে এদের প্রকারভেদগুলো বুঝতে আমাদের প্রবলেম হবে, আর এই জিনিসগুলো যদি আমরা বুঝে যাই, তাহলে এর প্রকারভেদগুলো যখন পড়বো, তখন এই জিনিসগুলো আর আমাদের কোনরূপ কনফিউশন সৃষ্টি করবে না। পরীক্ষার হলে আমরা এখান থেকে 100%
পাবো 100%। এবার পরবর্তী জিনিসটাতে চলে যাই, যে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে এখান থেকে আসে। এই ইম্পর্টেন্ট কোশ্চেনটা যে নিম্ন শ্রেণীর উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম গমনে সক্ষম। সব উদ্ভিদ কিন্তু গমনে, আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটমের ক্ষেত্রে দেখতে পেলাম যে এরা গমনে সক্ষম। সব উদ্ভিদ কিন্তু গমনে সক্ষম নয়, তাহলে বেশিরভাগ উদ্ভিদ কিন্তু চলনে সক্ষম, তাদের ক্ষেত্রে গমন দেখা যায় না। কিন্তু কতিপয় কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম এই কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা গমনে সক্ষম। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্কুলের বিভিন্ন ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা আসতে পারে। এবার চলে আসবো যে বক্র চলন বা বক্র সঞ্চালন জিনিসটা কি, যাকে আমরা বলছি মুভমেন্ট অফ কার্ভেচার। হোয়াট ইজ মুভমেন্ট অফ কার্ভেচার? নাও উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। কিন্তু সেটা বোঝার আগে আমাদের এই জিনিসটা সম্বন্ধে ক্ল্যারিফাই করে নেওয়া উচিত। বক্র সঞ্চালন জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এটা কিছু পরীক্ষার কোশ্চেনে আসে, কিন্তু এই জিনিসটা এতটাও ইম্পর্টেন্ট নয় যে এর প্রকারভেদ বা এর উদাহরণগুলো সম্বন্ধে আমরা বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ এটা অতটাও চয়েস ফিলিং কোশ্চেন নয়। তবু আমরা জেনে নেবো যে বক্র সঞ্চালন বা মুভমেন্ট অফ কার্ভেচার জিনিসটা আসলে কি। বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের উপস্থিতিতে কাণ্ড বা শাখা প্রশাখার অগ্রভাগ বা মূলের অগ্রভাগ বৃদ্ধির ফলে উন্নত উদ্ভিদঙ্গে যে সঞ্চালন ঘটে তাকেই আমরা বলছি মুভমেন্ট অফ কার্ভেচার। যে তার মধ্যে কোনো বাহ্যিক উদ্দীপক বা কোনো রূপ অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যে তার মূলের অগ্রভাগটা বেন্ড হয়ে যাচ্ছে, একদিকে তার সঞ্চালন ঘটছে, বা কাণ্ডের অগ্রভাগটা বেন্ড হয়ে যাচ্ছে, একদিকে সঞ্চালন ঘটছে, সেটাকেই বলছে যে মূলের অগ্রভাগ বা কাণ্ডের অগ্রভাগ বৃদ্ধির ফলে উন্নত উদ্ভিদঙ্গে যে সঞ্চালন ঘটে। যে কোনো একটা কাণ্ড উঠছে আস্তে আস্তে, এটা সাপোজ একটা উদ্ভিদ, এটা হচ্ছে তার কাণ্ড, এখান থেকে উঠছে, উঠতে উঠতে এরকমই গিয়ে বেঁকে গেল, তার মধ্যে একটা সঞ্চালন দেখা গেল। বা এটা যদি তার রুট হয়, এই রুটটা আস্তে আস্তে এরকম ভাবে বেঁকে গেল। যে আমরা দেখি তো যে মাটির মধ্যে রুটটা বেঁকে গিয়ে বিভিন্নভাবে ছড়িয়ে যায়, যে যাতে মাটির মধ্যে থেকে জল এবং খনিজ লবণটাকে শোষণ করে সেটিকে কাণ্ডে পাঠাতে পারে। ঠিক একইভাবে যে চলনটা দেখা যাচ্ছে এটা একটা বক্রভাবে ঘটছে বা এটা একটা বেন্ডিং প্রসেসে ঘটছে, সেই জন্যই আমরা এটাকে বলছি কি মুভমেন্ট অফ কার্ভেচার বা বক্র সঞ্চালন। এই জিনিসটা বুঝে নেওয়া উচিত। এই খুব একটা কোশ্চেন এর মধ্যে থেকে আসে না, তবু বক্র সঞ্চালন থেকে মাঝে মাঝে স্কুলের কোশ্চেনে চলে আসে, কিন্তু বিগত কয়েক বছরের কোশ্চেন দেখা গেলে বক্র সঞ্চালনে অতটা কোনো ডিটেলসে কোশ্চেন আসেনি। কিন্তু এই তিনটে চলনের ক্ষেত্রে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন দিয়ে দিতে পারে এমসিকিউ টাইপ বা নর্মাল কোশ্চেন দিয়ে দিতে পারে যে উদ্দীপকের উৎসের দিকে কি চলন ঘটে, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন অর ট্যাকটিক চলন, এরকম ভাবে কোশ্চেন দিয়ে দিতে পারে। এবার একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে যারা পড়ছে এখন ক্লাস 10-এ পড়ছে, তারা দেখতে পাবি যে আবিষ্ট চলন, দিকনির্ণিত চলন বা ব্যাপ্তি চলন এইরকম ভাবে না দিয়ে এদের ইংলিশ টার্ম ট্যাকটিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট এবং ন্যাস্টিক মুভমেন্ট এইগুলোকেই বাংলা হিসেবে দিয়ে দিল, মানে বাংলা ভাবে লিখে দিল। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি। এই জন্যই আমি এখানে কিন্তু লিখে রেখেছি ট্যাকটিক মুভমেন্ট, ট্রপিক মুভমেন্ট, ন্যাস্টিক মুভমেন্ট, এইভাবে আমি লিখে রেখেছি। এবার আমরা নেক্সট পার্টে শুরু করার আগে জানবো যে আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতা কোন যন্ত্রের সাহায্যে এটিকে প্রমাণ করে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একটা চয়েস ফিলিং কোশ্চেন। এবং তারপরে আমরা জানবো যে লজ্জাবতী লতা এবং বনচারণ উদ্ভিদের ক্ষেত্রে যে চলনগুলো দেখা যাচ্ছিল ওই জিনিসগুলো আসলে কি, বা কিভাবে জগদীশচন্দ্র বসু ওই পরীক্ষাটা করে প্রমাণ করেছিলেন যে উদ্ভিদের মধ্যেও সঞ্চালন ঘটে বা উদ্ভিদের মধ্যেও সংবেদনশীলতা দেখা যায়। প্রথমে তাকে প্রচন্ড অপমান করা হয়েছিল, তাকে সবাই প্রচন্ড হেয় করেছিল, কিন্তু তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখিয়েছিলেন যে উদ্ভিদেরও সঞ্চালন ঘটে। এবার আমরা নেক্সট পার্টে ওটাকে জেনে নেব। জানিস, এবারে আমরা নেক্সট পার্ট থেকে আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষাটি সম্বন্ধে জেনে, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট থট। এই থটটা যদি না আমাদের মাথার মধ্যে ঘোরে তাহলে আমাদের জিনিসটার সম্বন্ধে ইন্টারেস্ট রাখবে না, আমরা উদ্ভিদের চলনটাকে ঠিকঠাক মাথার মধ্যে বসাতে পারবো। তাই জন্য এই জিনিসটা আমাদেরকে জেনে নিতে হবে। তবে এইটা মোটা মোটা তর থেকে এখান থেকে কোশ্চেন আসতে পারে, যেমন আমি আমি আগে পড়িনি, তারপর আমি বলে দেবো যে কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে। আমাদের পড়ার আগে আমাদের সব থেকে এখন মাথায় বলে কি যে কোথা থেকে কি কোশ্চেন আসবে, কিন্তু পড়াটাও আগে দরকার। বিষয়টাকে না বুঝতে পারলে
কোনোদিন কোনো কোশ্চেন ঠিকঠাকভাবে সলভ আউট করা যায় না। যদি একটু ট্রিকি কোশ্চেন চলে আসে তাহলে ওই কোশ্চেনটাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করা যায় নিজেদের। এবার আমরা চলে আসি যে আচার্য জগদীশচন্দ্র বসু পরীক্ষাটি সম্বন্ধে। আচার্য জগদীশচন্দ্র বসু উদ্ভিদের সংবেদনশীলতাকে প্রমাণ করেছিলেন, যে উদ্ভিদের মধ্যে কি সংবেদনশীলতা দেখা যায় কি তিনি সেটাকে প্রমাণ করেছিলেন। উদ্ভিদ সংবেদনশীলতা। এবং তাকে এটি প্রমাণ করতে গিয়ে অনেক অপমানের সম্মুখীন হতে হয়, যে উদ্ভিদ উদ্ভিদ যে চলাফেরা করতে পারে না, যে একটা জায়গায় স্থির থাকে, তাই সে আবার কিভাবে উদ্দীপকের প্রভাবে উদ্দীপনা ছড়াবে। তিনি যখন এটা বলেছিলেন লোকে তাকে নানাভাবে অসম্মান করেন, কিন্তু তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিলেন যে এটাও সত্য, যে উদ্ভিদও চলনে বা উদ্দীপনার প্রভাবে সাড়া প্রদান করে। এটাই হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা। তিনি কি যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন, এটাও ইম্পর্টেন্ট, যে তিনি কিভাবে প্রমাণ করেছিলেন। তাহলে কি যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন? তিনি রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, টেস্কোগ্রাফ প্রভৃতি যন্ত্রের সাহায্যে উদ্দীপনা তৈরি উদ্ভিদের প্রতিক্রিয়া দেখান। তিনি এইভাবে প্রমাণ করার চেষ্টা করেন যে কিভাবে উদ্দীপনা তার মধ্যে দেখা যাচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাই, যেখান থেকে আমাদের চয়েস ফিলিং কোশ্চেনে বিশেষ করে টেস্কোগ্রাফটা খুবই আসে, যে টেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে তিনি প্রমাণ করেছিলেন, রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, টেস্কোগ্রাফ প্রভৃতি যন্ত্রের সাথে তিনি প্রমাণ করেছিলেন। তবে এই টেস্কোগ্রাফ থেকে কোশ্চেন আসে যে টেস্কোগ্রাফ আচার্য জগদীশচন্দ্র বসু একটি যন্ত্রের নাম বলেন, যিনি যার সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন। এমসিকিউ টাইপেও চলে আসতে পারে, তখন টেস্কোগ্রাফটা বেশি ইউটিলাইজ করা উচিত বা বেশি বলা উচিত, কারণ এটা মোস্ট প্রেফারেবল। এবার তিনি কিভাবে কিসের প্রমাণ করেন? তিনি দেখেন লজ্জাবতী লতা বা মিমোসা পুডিকা অ্যান্ড বনচারা উদ্ভিদ ডেসমোডিয়াম গাইডেন্সে তিনি লক্ষ্য করেন বিদ্যুৎ উদ্দীপনা বা ইলেকট্রিক্যাল স্টিমুলাস। এটাও কিন্তু জেনে রাখা উচিত। কিছু কিছু টার্ম আমাদের জেনে রাখা উচিত, না হলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে কিছু কিছু জিনিস জানতে হবে, যেগুলো আমাদেরকে হেল্প আউট করবে জিনিসটাকে বেশি বুঝতে। কারণ কিছু কিছু ইংলিশ টার্ম আমাদেরকে জানতে হবে, জিনিসটাকে বুঝতে হবে। তাহলে আমাদের বায়োলজির ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ছেলেদের কাছে এটা খুবই ইজি হবে, কারণ না হলে আমরা খুবই পিছিয়ে পড়বি। এবার অনেকেই এইটা নিয়ে একটু মন্তব্য করে থাকে যে ইংলিশটাতে করছে না, তাহলে ইংলিশটাতে বুঝতে হয়তো প্রবলেম হবে বা বুঝতে পারে না, এটা কিন্তু তাই নয়। সবাই সবকিছু পারে এবং সবাই সবকিছু করতে পারে, আর বাংলা মিডিয়ামের ছেলেরা সবকিছুই করতে পারে। এটা বাংলা মিডিয়ামের ছেলেদের বৈশিষ্ট্য, সে যাই হোক না কেন। এবার আমাদের আসল ফান্ডাতে চলে আসি। মধ্যাপাতা জিনিসটাকে বুঝে জিনিসটাকে ইউটিলাইজ করাটাই হচ্ছে আমাদের আসল। যদি সিবিএসসি আইসিএসসি স্কুলের ছেলেমেয়েরা এতই পড়াশোনায় ভালো হতো, তাহলে প্রত্যেকটা মেডিকেল কলেজে তাহলে বাংলা মিডিয়াম থেকে টপার থাকতাম। এবার আমাদের মেন ফান্ডাতে চলে আসি, যে লজ্জাবতী লতা এবং বনচারা উদ্ভিদের মধ্যে বিদ্যুৎ উদ্দীপনা আমরা পাঠিয়েছি ইলেকট্রিক্যাল স্টিমুলাস পাঠিয়ে আমরা কি দেখতে পেলাম, যে উদ্দীপনা উদ্ভিদের কাণ্ডের মধ্য দিয়ে, লজ্জাবতী লতার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, উদ্দীপনা উদ্ভিদ কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছে পাতাকে নুইয়ে দিচ্ছে। পাতাটা যখন একটা উদ্দীপনা পাঠান জগদীশচন্দ্র বসু, তখন তিনি লক্ষ্য করেন যে লজ্জাবতী লতার মধ্যে তিনি লক্ষ্য করেন যে পাতাটা নুইয়ে যাচ্ছে, পাতাটা নুইয়ে পড়ছে, এটা তিনি লক্ষ্য করেন। এবং বনচারা উদ্ভিদের ক্ষেত্রে তিনি লক্ষ্য করেন যে স্বতঃস্ফূর্তভাবে একটা চলন দেখা যাচ্ছে, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে একটা স্বতঃস্ফূর্তভাবে চলন দেখা যাচ্ছে। তিনি তখন জিনিসটাকে তার মাথার মধ্যে স্ট্রাইক করলেন, না উদ্ভিদও সংবেদনশীল, উদ্ভিদেরও সংবেদনশীলতা আছে, তারাও সাড়া প্রদান করতে পারে। শুধুমাত্র যে মানুষের মধ্যেই কষ্ট আছে, মানুষের মধ্যে ঘৃণা আছে নয়, উদ্ভিদও সাড়া প্রদান করতে পারে, উদ্ভিদেরও সাড়া প্রদান করার ক্ষমতা আছে। এটা জগদীশচন্দ্র বসু প্রমাণ করে দেখিয়ে দিলেন যে উদ্ভিদেরও সংবেদনশীলতা আছে। এবং বনচারা উদ্ভিদের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত চলন দেখা যায়। যদি আমরা স্পন্দনটাকে মুক্ত করে দিই বা ইলেকট্রিক্যাল স্টিমুলাসটাকে যদি আমরা বন্ধ করি, তখন আমরা কি দেখতে পাই, বনচারার পত্রবিন্দু কেটে দিলে বা স্পন্দন মুক্ত অবস্থায় স্পন্দন বন্ধ হয়ে যায়, কিন্তু উপাদান
বা পালভিনাসের মাধ্যমে বিদ্যুৎ উদ্দীপনা প্রয়োগ করলে স্পন্দন ঘটে, স্পন্দন আবার ঘটে। উপাদান বা পালভিনাস কি? পত্রমূলের উপাদান, পত্রমূল থেকেই স্টিমুলাসটাকে প্রয়োগ করা হচ্ছে। লজ্জাপতি লতার ক্ষেত্রেও স্টিমুলাস প্রয়োগ করা হচ্ছিল পত্রমূলের জায়গা থেকে, এবং বনচারার উদ্ভিদের ক্ষেত্রেও আমরা পত্রমূলের উপাদান বা পালভিনাস থেকে প্রয়োগ করে আমরা দেখতে পাই, তিনি প্রয়োগ করে দেখলে বা নিজেদেরও করা যেতে পারে, তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো ঘটছে। যখন আমরা লজ্জাপতি লতাদের মানে কেউ যদি লজ্জাপতি লতায় হালকা করে টাচ করে দেখবি যে লজ্জাপতি লতাটা নুইয়ে পড়ছে, এবং বনচারার উদ্ভিদের ক্ষেত্রেও এরকম ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স বা ইলেকট্রিক্যাল স্টিমুলাস পাঠিয়ে তিনি দেখতে পেলেন যে তার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত চলন দেখা যাচ্ছে। এটা কিন্তু তিনি লক্ষ্য করলেন। লজ্জাপতি লতার ক্ষেত্রে এমনি হাত দিয়েও দেখা যায়, ইলেকট্রিক্যাল স্টিমুলাস ছাড়াও দেখা যায়, এটা তিনি প্রমাণ করেছিলেন। এইভাবে যেহেতু একটা পাতা নুয়ে পড়ছে, তার মানে নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু স্টিমুলাস আছে বা এমন কিছু তার মধ্যে ঘটছে যার কারণে সেই পাতাটা নুয়ে পড়ছে বা একটা পাতা তার মধ্যে স্বতঃস্ফূর্ত চলন দেখা যাচ্ছে, এটাই তিনি প্রমাণ করেছিলেন। তাহলে আচার্য জগদীশচন্দ্র বসু সংবেদনশীলতা সম্বন্ধে আমরা এরপরে আরেকটা জিনিস বলতে, তিনি উদ্ভিদের সংবেদনশীলতা তো প্রমাণ করেছিলেন, কিন্তু এর মধ্যে তিনি কি কি জিনিস প্রমাণ করেছিলেন? কন্ট্রাক্টিবিলিটি, রিদিমিসিটি এবং কন্ডাক্টিভিটি, এই তিনটে জিনিস প্রমাণ করেছিলেন। যে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে চলন দেখা যাচ্ছে, উদ্ভিদের মধ্যে যে একটা চলন ঘটছে, ঠিক আছে, উদ্ভিদের অঙ্গের যে একটা সঞ্চালন ঘটছে, সেটাকে আমরা কি বলছি? স্বতঃস্ফূর্তভাবে যে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে সেটা সঞ্চালন ঘটছে সেটাকেই বলছে কি? কন্ট্রাক্টিবিলিটি, ঠিক আছে। উদ্ভিদ অঙ্গের মধ্যে যে চলন ঘটছে, উদ্ভিদ অঙ্গের মধ্যে যে চলন দেখা যায়, রিদিমিসিটি, রিদিম মানে কি? একটা ছন্দ, একটা বিভিন্ন তাল থাকে না, একটা রিদিম বলে একটা, যখন আমরা মিউজিক বা কেউ ধর গান গায় তখন দেখবে একটা রিদিম শব্দটা মানে এই তালটা হারিয়ে যাচ্ছে, ছন্দটা হারিয়ে যাচ্ছে, রিদিমটা হারিয়ে যাচ্ছে। ঠিক একেবারে রিদিমিসিটি জিনিসটা কি? ছন্দবদ্ধভাবে যে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে সঞ্চালন ঘটছে সেটাকেই বলা হচ্ছে কি? রিদিমিসিটি। ছন্দবদ্ধভাবে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে সঞ্চালন। আমরা কি দেখতে পেলাম? যে ছন্দবদ্ধভাবে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে সঞ্চালন দেখা যায় তাকেই আমরা বলছি কি? রিদিমিসিটি। এবার কন্ডাক্টিভিটি মানে ফিজিক্সে আমরা পড়েছি কন্ডাক্টিভিটি, একটা ইলেকট্রিক যাচ্ছে, একটা ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স যাচ্ছে, যখন একটা বিদ্যুৎ উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে সঞ্চালন মানে ঘটছে বা ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্সের মাধ্যমে যে জিনিসটা উদ্ভিদ অঙ্গের মধ্যে যে পরিবর্তন দেখা যায় তাকেই আমরা কি বলছি? কন্ডাক্টিভিটি। মানে এটাকে এক কথায় বলা যায় যে বিদ্যুৎ উদ্দীপনার মাধ্যমে উদ্ভিদ অঙ্গের যে পরিবর্তন দেখা যায়। বৈদ্যুতিক উদ্দীপনার মাধ্যমে উদ্ভিদ অঙ্গের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তাকে আমরা কি বলছি? কন্ডাক্টিভিটি। তাহলে আচার্য জগদীশচন্দ্র বসু কি প্রমাণ করেছিলেন? কন্ট্রাক্টিবিলিটি, রিদিমিসিটি এবং কন্ডাক্টিভিটি, এই তিনটে জিনিস তিনি প্রমাণ করেছিলেন। কিসের প্রতি তিনি লক্ষ্য করেছিলেন? লজ্জাপতি লতা এবং বনচারার উদ্ভিদ, এদের সাইন্টিফিক নেমটা আমি লিখে দিচ্ছি, সাইন্টিফিক নেমটা মনে রাখা উচিত। এবং আচার্য জগদীশচন্দ্র বসু কি যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন? রেজোন্যান্স রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, কিসকোগ্রাফ প্রভৃতি যন্ত্রের সাহায্যে উদ্দীপনা প্রয়োগ করে তিনি দেখেছিলেন যে উদ্ভিদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা যায়। কিসকোগ্রাফ যন্ত্রটা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কিসকোগ্রাফ জিনিসটা কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি লজ্জাপতি লতা এবং বনচারার উদ্ভিদের সাইন্টিফিক নেমটা লিখে দিচ্ছি, কারণ সাইন্টিফিক নেমটা খুব ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে। লজ্জাপতি লতা, মিমোসা পুডিকা।